তোমরা সবাই ভালো আছো? জিজ্ঞেস করিনি আগে, এখন জিজ্ঞেস করলাম। সবাই ভালো আছো? জি স্যার। আচ্ছা, আমিও ভালো আছি। শীত মনে হয় আগের তুলনায় একটু বেড়ে গেছে, সুতরাং সবাই শীতের পোশাক ঠিক মতো পরবে, আর যেন ঠান্ডা না লাগে সেটা সবসময় খেয়াল রাখবে। এখন ঠান্ডা জনিত অনেক রোগগুলোই দেখা যাচ্ছে, শুধু করোনা না, অন্য রোগও এখন আমাদের অ্যাটাক করতেছে। সুতরাং সবাই সাবধানে থাকবা, শীত যেন গায়ের মধ্যে খুব বেশি না লাগে। দেখ, শুরু করি আমরা। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন ক্লাস কেমিস্ট্রি 65913 প্রথম সেমিস্টার। আজকে ক্লাস নম্বর ষষ্ঠ, মানে ষষ্ঠ দিনের আজকে ক্লাস হচ্ছে। আজকে যেটা পড়বো আমরা, পারমাণবিক গঠনের আধুনিক ধারণা। পারমাণবিক গঠনের আধুনিক ধারণা আমরা এখন জেনে নেব। পারমাণবিক মানে পরমাণু। পরমাণু নিশ্চয়ই আমরা এর আগে পড়েছি, তারপরেও আবার আরো নতুন করে পড়বো যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে না কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তাকেই বলা হয় তোমার কি পরমাণু। এখন পরমাণু নিশ্চয়ই আমরা জানি বা জেনেছি, ক্ষুদ্র ক্ষুদ্র কণা আমাদের এই পরমাণুতে অবস্থিত। সেই পরমাণুর ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা গুলাকে বলা হবে কি পরমাণুর মূল কণিকা। কথা বোঝা গেছে? পরমাণুর মূল কণিকা কত প্রকার জানা আছে কারো? আছে? নাই? পরমাণুর তোমরা প্রকার কি স্যার? না, পরমাণুর মূল কণিকা দুই প্রকার। একটা হলো স্থায়ী কণিকা আর একটা হলো অস্থায়ী কণিকা। ঠিক আছে, সংজ্ঞাটা আরো দেখে নিই। মূল কণিকার পরমাণু যে সকল আণবিক কণিকা, মানে কি মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা, ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, সেই সকল ক্ষুদ্রাকৃতির কণিকা গুলোকেই পরমাণুর মূল কণিকা বলে। যেমন ইলেকট্রন, পজিট্রন, প্রোটন, মেসন ইত্যাদি। তাহলে পরমাণু কণিকা কত প্রকার বললাম আমি? দুই প্রকার। কি কি? একটা হলো স্থায়ী কণিকা আর একটা অস্থায়ী কণিকা। একটা স্থায়ী কণিকা আর একটা অস্থায়ী কণিকা। ঠিক আছে, এখন স্থায়ী কণিকা গুলো আমরা জানবো, আর অস্থায়ী কণিকা গুলো কয়েকটা নাম জানবো, জানলেই হবে শেষ। পরমাণুর স্থায়ী কণিকা গুলো হলো তিনটা: ইলেকট্রন, প্রোটন আর একটা হলো নিউট্রন। এগুলা নামগুলো শুনেছো তো, তাই না? জি স্যার। ওকে। আর অস্থায়ী কণিকা গুলো হলো, দেখো, পজিট্রন, মেসন, নিউট্রিনো, আরো অনেক আছে, যেগুলো আমরা তিনটা নামই এখানে দেখিয়েছি। বোঝা গেছে? ওকে, তাহলে অস্থায়ী কণিকা গুলো আমাদের খালি নামগুলো জানলেই হবে, এটুকুই। আর স্থায়ী কণিকা গুলোর আমাদের এখন বর্ণনা পড়তে হবে। স্থায়ী পরমাণুর স্থায়ী কণিকাগুলির বর্ণনা। বর্ণনা বলতে কি কি বোঝায়? কি আবিষ্কার করছে, তার ভর কত, তার চার্জ কত, একটার তুলনায় আরেকটা কত গুণ ভারী বা পাতলা, তারপরে তার চার্জ তো বললাম, কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, এগুলোই হলো তার কি বর্ণনা। দেখে নিই আমরা। প্রথমে জানবো আমরা ইলেকট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তো জেনেছি, প্রথমে আমরা ইলেকট্রনের বর্ণনা পড়ব। ইলেকট্রন পরমাণুর তথা পদার্থের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কণিকা হলো ইলেকট্রন। তার পরমাণুর স্থায়ী কণিকা আমরা তিনটা পড়েছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার মধ্যে তিনটা কণিকার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা হলো তোমার কি ইলেকট্রন। বোঝা গেছে? 1897 খ্রিস্টাব্দে স্যার জে জে থমসন ক্যাথোড রশ্মির পরীক্ষার সময় ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন। তার মানে পরমাণুর ইলেকট্রন আবিষ্কার করছে জে জে থমসন। বোঝা গেছে? ইলেকট্রন সমূহ পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে তোমার কি ঘূর্ণায়মান বা আবর্তন করে। অর্থাৎ প্রোটন নিউক্লিয়াসে থাকে, নিউট্রনও নিউক্লিয়াসে থাকে, আর ইলেকট্রন গুলো নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে কতগুলো অনুমোদিত কক্ষপথে তোমার কি সবসময় কি আবর্তনশীল বা ঘূর্ণায়মান। ওকে, এরপরে আসি আমরা ভর। একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.1085 × 10⁻⁻28 গ্রাম, যা একটি হাইড্রোজেন পরমাণুর ভরের প্রায় 1/1837 মাত্র। অর্থাৎ 1837 ভাগের 1 ভাগ মাত্র। একটা হাইড্রোজেন পরমাণুর ভর আমরা কত জানি নরমালি? 1.008। তাহলে এইটার ভরের 1837 ভাগের কত হবে? 1 ভাগ মাত্র হবে একটা ইলেকট্রনের ভর।
কথা বোঝা গেছে? জি স্যার। এরপরে আসি আমরা এর চার্জ। ইলেকট্রন সবসময় নেগেটিভ বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয় এবং এই চার্জের পরিমাণটা হলো -1.6022, মাইনাস দ্বারা বোঝাচ্ছে ঋণাত্মক চার্জ, ইন্টু 10⁻⁻19 কুলম। চার্জের একক হলো কুলম। বোঝা গেছে? এই চার্জের পরিমাণ সর্বাপেক্ষা ক্ষুদ্রতম বলে একে বৈদ্যুতিক ঋণাত্মক চার্জের একক ধরা হয়। বানানটা একটু ভুল আছে, ঋণাত্মক চার্জের একক ধরা হয়। কি বললাম? ইলেকট্রন নেগেটিভ বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং চার্জের পরিমাণটা 1.6022 ইন্টু 10⁻⁻19 কুলম, এবং কুলম হলো চার্জের একক। এই চার্জের পরিমাণ সর্বাপেক্ষা ক্ষুদ্রতম বলে একে বৈদ্যুতিক ঋণাত্মক চার্জের একক ধরা হয়ে থাকে। মানে এই এত পরিমাণ কুলম চার্জ সমান 1 একক চার্জ ধরে তোমার কি হিসাব করা হয়। বুঝা গেছে? এরপরে ইলেকট্রনের প্রতীক। স্যার হ্যাঁ, বইয়ে একটা ইয়া দেওয়া আছে কুলম্বের পর, এখানে আবার মানটা দেওয়ার পর বাদ দিয়ে লেখা আছে, একটা মান দেওয়া আছে, ওখানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট লেখা আছে। হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক ওইটার হলো একক। দুইটাই একক। আমি কোন সব ক্ষেত্রে এটা হবে? দুইটাই ব্যবহার করতে পারবো, ওইটাও ব্যবহার করতে পারবা, এটাও ব্যবহার করতে পারবা। তবে এখন যত কম মনে রাখা যায় ততই ভালো। বেশি মনে রাখতে গেলে তো দেখা যায় গুলাই ফেলবা, কোনটা থেকে কোনটা হবে, তাই না? আমি একটা লিখেছি, তুমি কি ওইটা চাও? যদি চাও তো পড়ে নিবা। ওকে, না, আমি বলতে চাচ্ছি এটা কোন ক্ষেত্রে, মানে দুইটাই আচ্ছা। ব্যবহার করা যাবে কিনা। যেমন আমার ভর হলো 80 কেজি, আবার পাউন্ড এককে 100, মনে করো যে 62 পাউন্ড। তাহলে এখন পাউন্ড ব্যবহার করবো না কেজি বলবো? কোনটা সহজ মনে হয় আমার কাছে? কেজি তো মনে হয়, তাই না? যে কোনো একটা বললেই হ্যাঁ, হবে। কেজি। তাহলে দুইটার মধ্যে কোনটা আচ্ছা ব্যবহার স্যার। করবে সেটা তোমার উপর ডিপেন্ডেন্ট, যেটাই ব্যবহার করবে সেটাই হবে, দুটাই ঠিক। ওকে, আচ্ছা। ঠিক আছে স্যার। ইলেকট্রনকে ইড বা ওই যে উপরে শূন্য, বাম পাশে উপরের দিকে, আর নিচে হলো -1। -1টা চার্জের একক, আর উপরের ভরটা ধরা হয়েছে শূন্য, মানে ভর সংখ্যা আর কি বলা হচ্ছে, বাম পাশে উপরের দিকে ভর সংখ্যা। আর ই হলো ইলেকট্রনের কি প্রতীক। তো এই ডান পাশের বা বায়ের পরে যেটা প্রতীক, এটা না বলে আমরা সরাসরি ই বললেই কিন্তু ইলেকট্রনকে বুঝে থাকি বা বুঝবো। বোঝা গেছে? এই হলো ইলেকট্রনের বর্ণনা শেষ। হবে কেন? ওকে, তাহলে এই হলো ইলেকট্রন বর্ণনা শেষ। এখন আমরা পড়বো প্রোটন। তাহলে প্রোটন হবে ইলেকট্রনের বিপরীত, অর্থাৎ ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ হবে কি পজিটিভ। আমরা প্রোটনের প্রথমে আমরা সংজ্ঞা এবং কি আবিষ্কার করতে দেখে নিই। ইলেকট্রনের মতো ইলেকট্রনের মতো প্রোটনও সকল পদার্থের পরমাণুর একটি সাধারণ উপাদান, অর্থাৎ প্রত্যেকটাতেই প্রোটন উপস্থিত থাকে। এই তথ্য সর্বপ্রথম প্রমাণ করেন বিজ্ঞানী রাদারফোর্ড 1919 খ্রিস্টাব্দে। এটি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। বোঝা গেছে? তোমরা একটু মিউট করো, যাদের কথা হচ্ছে বাইরে কথা। তাহলে ইলেকট্রনের মতো প্রোটনও সকল পদার্থের পরমাণুর একটি সাধারণ উপাদান। এই তথ্য সর্বপ্রথম কে আবিষ্কার করছেন? বিজ্ঞানী রাদারফোর্ড 1919 খ্রিস্টাব্দে। আর তিনি হলেন এই প্রোটনের কি আবিষ্কারক হিসেবে ধরা হয়। এটি পরমাণুর কোথায় অবস্থান করে? নিউক্লিয়াসে। তারপরে প্রোটনের ভর হলো 1.673 × 10⁻⁻24 গ্রাম, যা একটি হাইড্রোজেন পরমাণুর ভরের কি সমান। অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণুর যে ভরটা সেটাই তোমার কি এটা। পারমাণবিক স্কেলের পরিমাণটা 1.00726, আমরা সংক্ষেপে লিখি 1.008 AMU। AMU এর পুরো নামটা হলো অ্যাটমিক মাস ইউনিট, বাংলায় বলা হচ্ছে পারমাণবিক ভর একক। পারমাণবিক ভর এককে হবে তোমার কি 1.00726, সংক্ষেপে বলি আমরা 1.008। আর যদি গ্রাম এককে পরিমাপ করা হয় তাহলে 1.673 × 10⁻⁻24 গ্রাম। ক্লিয়ার? প্রোটন ধনাত্মক চার্জ যুক্ত একটি স্থায়ী কণা। আমরা বলেছি ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ বিশিষ্ট কণা, আর প্রোটনটা হবে ইলেকট্রনের কি বিপরীত, অর্থাৎ এটা হবে ধনাত্মক চার্জ যুক্ত একটা স্থায়ী কণা। স্থায়ী কণা তো আগে বলেছি। এটি হচ্ছে প্রকৃতপক্ষে H+, অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণু থেকে যদি ইলেকট্রনটাকে সরিয়ে নেওয়া হয়, তাহলে সরিয়ে নেওয়ার পরে যা থাকবে তাই হলো তোমার কি প্রোটন। কারণ হাইড্রোজেন পরমাণুতে একটা প্রোটন আর একটা ইলেকট্রন থাকে, তাই ইলেকট্রনটা সরাই নিলে যা হবে তাই হবে তোমার কি প্রোটন। সুতরাং
এই যখন ইলেকট্রন সরিয়ে নেওয়া হয় তখন সেটাকে প্রতীক দেওয়া হয় কি প্লাস, আর যদি ইলেকট্রন কারো কাছ থেকে গ্রহণ করে তাহলে তখন হবে মাইনাস। তাহলে H প্লাস দ্বারা কি এই প্রোটনকে প্রকাশ করা হয়, অথবা পি দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে। আমরা পরে দেখি। প্রোটনের একক ধনাত্মক চার্জযুক্ত কণা এবং চার্জের পরিমাণ, ইলেকট্রনের যার চার্জ, প্রোটনেরও তার একই চার্জ, শুধুমাত্র ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, এটা হবে কি পজিটিভ চার্জ। ওখানে ছিল 1.6022 × 10⁻⁻19 কুলম্ব, শুধু ওখানে ছিল মাইনাস, আর প্রোটনের ক্ষেত্রে শুধু হবে কি প্লাস। অর্থাৎ প্রোটনের ধনাত্মক চার্জের সংখ্যামান ইলেকট্রনের ঋণাত্মক চার্জের সংখ্যামানের কি সমান, শুধুমাত্র প্লাস আর মাইনাসই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ক্লিয়ার? প্রোটনকে পি বা পি এর উপরে বাম দিকে 1 আর নিচে 1, নিচের দিকে 1টা হলো তোমার কি, এটা হবে চার্জের সংখ্যা, সংখ্যা মানে ওই আধান সংখ্যা, যদি প্লাসটা দেওয়া দরকার ছিল দেয়নি আর কি, আধান সংখ্যা, আর উপরেরটা এটাকে বলা হয় ভর সংখ্যা। প্রোটন আর নিউট্রনের সমষ্টিকে বলা হয় ভর। তাহলে প্রোটন তো একটাই, তাই ওইখানে 1 দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা সংক্ষেপে পি লিখলেও তোমার কি প্রোটনকে বুঝে থাকবো আমরা। ওকে, এই হলো প্রোটনের বর্ণনা শেষ। এরপরে আসি আমরা নিউট্রন। ইলেকট্রন ও প্রোটনের ন্যায় পরমাণুর অপর একটি স্থায়ী মূল কণিকা হলো নিউট্রন। সাধারণ হাইড্রোজেন ব্যতীত, অর্থাৎ একমাত্র হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন থাকে না, বাকি সকল পরমাণুতে তোমার কি হাইড্রোজেন বিদ্যমান। এই সিদ্ধান্ত সর্বপ্রথম প্রদান করেন বিজ্ঞানী চ্যাডউইক নামে একজন বিজ্ঞানী, যা আবিষ্কার করছিল 1932 খ্রিস্টাব্দে। অর্থাৎ বিজ্ঞানী চ্যাডউইক হলো তোমার কি এই নিউটনের কি আবিষ্কারক। নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান, অর্থাৎ প্রোটনও অবস্থান করে নিউক্লিয়াসে, নিউট্রনও তোমার পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে। এরপরে ভর। নিউটনের ভরটা ওদের ইলেকট্রন প্রোটনের ভরের থেকে একটু কম বেশি, ওটা হলো 673 ছিল, এটা হলো 1.675, একটু পার্থক্য আছে, ইনটু 10⁻⁻24 গ্রাম, যা একটি প্রোটন বা হাইড্রোজেন পরমাণু ভরের প্রায় সমান, মানে কি পুরোপুরি সমান হয়নি, প্রায় সমান। পারমাণবিক ভর স্কেলে এর পরিমাণটা হলো 1.008665 AMU। এই AMU এর নামটা একটু আগে বললাম, অ্যাটমিক মাস ইউনিট। নিউটনের কোনো বৈদ্যুতিক চার্জ নেই, অর্থাৎ কি বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ চার্জ ধরা হয় কি শূন্য, অর্থাৎ নিউটন তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ নিউটন প্লাসও না মাইনাসও না, চার্জটা ধরা হয় কি শূন্য। নিউটনকে n বা n এর উপরে 1 আর নিচে 0, চার্জ শূন্য, তার জন্য 0 ধরা হয়েছে, আর ভর সংখ্যা 1। তার মানে কি নিউটন আর প্রোটনের সংখ্যাকে ভর সংখ্যা, যেহেতু নিউটন নিজেই একটা আছে, তাই এখানে ওই 1 ধরা হয়েছে। তাহলে এই প্রতীক দ্বারা কি প্রকাশ করা হয়ে থাকে। বোঝা গেছে? এই হলো পরমাণুর স্থায়ী কণিকার গুলোর কি বর্ণনা। এখন আমরা পড়বো পারমাণবিক সংখ্যা। এটা কি কারো সংখ্যা জানা আছে? পারমাণবিক সংখ্যা কাকে বলা হয়? এনিবডি বলো, আনমিউট করে বলো। পারমাণবিক সংখ্যা কারো সংজ্ঞা মনে আছে? কিছু বলতেছে না, বলো বলো। ভর সংখ্যা থেকে নিউটন সংখ্যা বাদ দিলে যে সংখ্যা পাওয়া যায় সেটাই পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা তোমার বের করা ঠিক আছে, মানে পদ্ধতি ঠিক আছে, কিন্তু সংজ্ঞা এভাবে বলে কেমন জানি খারাপ দেখায়, হয়নি। তাহলে বলতে হবে কোন পরমাণু, হ্যাঁ আচ্ছা, কোন পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন আর নিউট্রন। এই প্রোটন সংখ্যাটাকেই বলা হবে তোমার কি পারমাণবিক সংখ্যা। দেখে নিই আমরা সংখ্যাটা। এই যে কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। যেমন অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে 8টি প্রোটন আছে, সুতরাং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8। যাদের বাইরে কথা হচ্ছে মিউট করো। কি বললাম? কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। যেমন অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে? 8টি, সুতরাং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হবে তোমার কত? 8। যেমন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। তার মানে কি এটা দ্বারা আমরা নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, এটা দ্বারা কি বুঝি? এটা দ্বারা বুঝি যে নাইট্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে 7টি প্রোটন আছে, তাই তার পারমাণবিক সংখ্যা হয়েছে কত? 7। বুঝা গেছে? এবার হচ্ছে আইসোটোপ। আইসোটোপের সংখ্যা জানা আছে? নিশ্চয়ই পড়ছো এটা। আইসোটোপ কাকে বলে?
জানা আছে? একই ভর সংখ্যা বিশিষ্ট ভুল হয়েছে। একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণুকে বলা হয় তোমার কি আইসোটোপ। অর্থাৎ যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, সেই সকল পরমাণুকে আইসোটোপ বলা হয়। যেমন আমরা দেখি এই যে বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে আইসোটোপ বলে। এটাকে আমরা ঘুরে আরেকটু বলতে পারি যে যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এই যে উপরে দেখো ভর সংখ্যাগুলো 1 2 3 এগুলো হলো ভর সংখ্যা, আর নিচের দিকে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা তিনটার একই কিন্তু ভর সংখ্যা তিনটা তিন রকম, তাহলে এরাই হলো পরস্পরের কি আইসোটোপ। বোঝা গেছে? জি স্যার। এরপরে পড়বো আমরা আইসোবার। আইসোবারটা কি? যে সকল পরমাণুর আগে দেখলাম পারমাণবিক সংখ্যা সমান, এখন বলবো ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, সেই সকল পরমাণুকে বলা হয় কি পরস্পরের আইসোবার। কি বললাম? যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, সেই সকল পরমাণুকে ভিন্ন। আইসোবার বলে। উদাহরণ আসি, উদাহরণ দেখি আমরা। এখানে দেখো, এখানে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24 কিন্তু ভর সংখ্যা 54, আয়রনের পারমাণবিক সংখ্যা 26 কিন্তু ভর সংখ্যা কত 54। তার মানে দুটারই ভর সংখ্যা কিন্তু পরস্পর সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাহলে এই পরমাণু দুটো পরস্পরে বলা হয় কি আইসোবার। বোঝা গেছে? কি বললাম? ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24 কিন্তু ভর সংখ্যা 54, আয়রনের পারমাণবিক সংখ্যা হলো 26 ভর সংখ্যা 54, অর্থাৎ দুই পরমাণুরই ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা দুইটার দুই রকম, সুতরাং এই দুটো পরমাণু পরস্পরে কি আইসোবার। ক্লিয়ার? এবার আইসোটোন, যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা সমান নয়, সেই সকল পরমাণুগুলোকেই বলা হবে তোমার কি আইসোটোন। নিউটন থেকে আসছে আইসোটোন। ক্লিয়ার? আমরা এখন উদাহরণ দেখি, উদাহরণ না দেখলে বোঝা যাবে না। এখানে দেখো সিলিকনের পারমাণবিক সংখ্যা 14 আর ভর সংখ্যা কত 30, ফসফরাসের পারমাণবিক সংখ্যা হলো 15, ভর সংখ্যা বলো কি বলতে চাইলে বলো। আচ্ছা বলি, সিলিকনের পারমাণবিক সংখ্যা 14 ভর সংখ্যা 30, তার মানে ভর সংখ্যাতে আছে প্রোটন এবং নিউট্রন এই দুইটার সমষ্টি। তাহলে 30 থেকে 14 বাদ দিলে 14টা হলো প্রোটন, তাহলে 30 থেকে 14 বাদ দিলে নিউটন পাবো কত 16, এই যে 16 বাইর করছি। ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15 কিন্তু ভর সংখ্যা তোমার কত 31, তাহলে 31 থেকে 15 বাদ দিলে কত হবে 16। সালফারের হলো পারমাণবিক সংখ্যা 16, পারমাণবিক ভর সংখ্যা তোমার কি 32, তাহলে 32 থেকে 16 বাদ দিলে কত 16, অর্থাৎ তিনটা পরমাণুরই নিউট্রন সংখ্যা তোমার কি পরস্পর সমান, তাহলে এরাই হবে পরস্পরে কি আইসোটোন। বোঝা গেছে? তাহলে সংখ্যাটা কি বলছিলাম? যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান, সেই সকল পরমাণুকেই বলা হবে পরস্পরে কি আইসোটোপ। এবার মোল। মোল কাকে বলা হয় বলেছি না বলিনি? বলেছি মনে হয়, কিন্তু ভুলে গেছো। কোন মৌলিক পদার্থের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেই পরিমাণ মৌলকে 1 মোল পরমাণু বলে। এটা মৌলের ক্ষেত্রে। যদি আমরা অণুর ক্ষেত্রে বলি, কোন মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেই পরিমাণকে ওই পদার্থের মোল 1 মোল অণু বলে বা সংক্ষেপে মোল বলে। তার মানে কি বোঝাচ্ছে? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 16 কিন্তু আণবিক ভর কত, সরি পারমাণবিক সংখ্যা 8, পারমাণবিক ভর হলো তোমার 16 আর আণবিক ভর কত 32, একে গ্রামে প্রকাশ করলে কত হবে 32 গ্রাম। তাহলে এই 32 গ্রাম অক্সিজেনকে বলা হবে তোমার কি 1 মোল অণু। তখন ধরে অক্সিজেনের পানির সংখ্যা হলো 8 কিন্তু পারমাণবিক ভর কত 16, তাহলে 16কে গ্রামে প্রকাশ করলে 16 গ্রাম, তাহলে 16 গ্রাম অক্সিজেনকে বলা হবে কি 1 মোল পরমাণু অক্সিজেন। ওটা পরমাণুর ক্ষেত্রে আর এটা হবে অণুর ক্ষেত্রে, দুটোই ঠিক। পারমাণবিক ভর সংখ্যা যেটা এতক্ষণ থেকে আমরা বলেছি কিন্তু আমরা সংখ্যাটা দেরি করে পড়ছি। কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের পারমাণবিক ভর সংখ্যা বলে। কি বললাম? পরমাণু নিউক্লিয়াসে আমরা বলেছি নিউট্রন আর প্রোটন থাকে, এই দুইটার সমষ্টিকেই বলা হবে তোমার কি বলা হবে বলতো পারমাণবিক ভর সংখ্যা, বা সংক্ষেপে ভর সংখ্যাই বলে 5 নাম্বার। যেমন অক্সিজেনের নিউক্লিয়াসে 8টি প্রোটন ও 8টি নিউট্রন আছে, সুতরাং ভর সংখ্যা কত হবে 8 + 8, তার মানে 16। ওকে, এরপরে মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, পরমাণুর সংখ্যা, চার্জ সংখ্যা
প্রকাশের নিয়ম একটা দেখে নিই আমরা। দেখো, কোন মৌলের পানির সংখ্যা যদি জেড, ক্যাপিটাল জেড ধরা হয়, সেটাকে প্রতীকের বাম পাশে নিচে, আর মৌলের ভর সংখ্যা যদি ক্যাপিটাল এ হয়, তাহলে এই ভর সংখ্যাটা প্রতীকের বাম পাশে উপরে, আর অনুস্থিত পরমাণু সংখ্যা স্মল এন কে প্রতীকের ডান পাশে নিচে, এবং আয়নের যদি কোনো চার্জ থাকে, চার্জের সংখ্যাটাকে ধরা হয়েছে এম প্লাস মাইনাস, মানে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, একে প্রতীকের ডান পাশে উপরের দিকে লিখে প্রকাশ করা হয়। এখন ধরে নেই একটা মৌলের প্রতীক যদি আমরা ক্যাপিটাল এক্স হয়, তাহলে উল্লেখিত নিয়ম অনুসারে আমরা দেখি, এখন এখানে দেখো, এটা হলো মৌলের কি প্রতীক? এক্স। এই যে এটা বাম পাশে লিখছি, এটা হলো ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা হবে মৌলের প্রতীকের বাম দিকে উপরে, আর ডান পাশে এম প্লাস মাইনাস, এক্স এর চার্জ সংখ্যা যদি এম প্লাস মাইনাস হয়, মানে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, তাহলে এটা লিখতে হবে প্রতীকের ডান দিকে উপরে। তারপর বাম পাশে আছে নিচের দিকে জেড, জেডটাকে বলা হয় তোমার কি পারমাণবিক সংখ্যা। তাহলে এটা মৌলের প্রতীকের বাম দিকে, হ্যাঁ মৌলের প্রতীকের বাম দিকে নিচে লেখা হয়। আর স্মল এনটা হলো পরমাণুর অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা, এই পরমাণুর সংখ্যাটা লিখতে হবে প্রতীকের ডান দিকে নিচে। এই হলো মৌলের প্রতীকের। হ্যাঁ, অনুস্থিত মানে কি? অণুতে উপস্থিত, বোঝা গেছে? ওই অণুতে উপস্থিত কয়টা পরমাণু আছে, যেমন আমরা O2 লিখি, তাহলে O2 হলো অক্সিজেনের অণু, ওই অণুতে কয়টা পরমাণু আছে অক্সিজেনের? দুইটা। তাহলে আমরা বলবো অক্সিজেন, হ্যাঁ অক্সিজেনের অনুস্থিত দুইটি পরমাণু আছে। কথা বোঝা গেছে? অনুস্থিত মানে অণুতে উপস্থিত পরমাণু। ওকে, তাহলে এই প্রতীকটা একটু গুরুত্বপূর্ণ মনে রাখো। কোন দিকে কি প্রকাশ করা হয়? এক্স যদি মৌলের প্রতীক হয়, তাহলে বাম দিকে উপরে ভর সংখ্যা, ডান দিকে উপরে প্লাস মাইনাস এম প্লাস মাইনাস, এটা হলো আধান সংখ্যা। জেড এটা প্রতীকের বাম দিকে পারমাণবিক সংখ্যা, এবং স্মল এন এটা হলো ওই পরমাণুর ওই অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা, এটা ডান দিকে নিচে লিখতে হয় প্রতীকের। যেমন আমরা O2 লিখি, এই 2টা হলো পরমাণুর সংখ্যা। ক্লিয়ার? এবার আসবো আমরা কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা আজকে আলোচনা করছি না, সময় প্রায় অল্প আছে, আমরা আগামী দিনে এটা আলোচনা করব। এখন আজকে এই পর্যন্ত আমরা ক্লাসের শেষ করছি। এখন তোমাদের কিছু যেগুলো জিজ্ঞাসা আছে, সেই জিজ্ঞাসাগুলো আমরা এখন তোমাদের